সবাইকে স্বাগত জানাচ্ছি সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর পঞ্চম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর পঞ্চম পর্ব। ইদানিং রাতে ভালো করে ঘুম হতো না। কেবলই মনে হতো আবার বুঝি কেউ জানলার কপাট খোলবার চেষ্টা করছে। চোর ডাকাতে করছে জানলেও নিশ্চিন্ত হতে পারতাম, কেননা চোরের কাছ থেকে সাবধান সতর্ক হওয়া উচিত। কিন্তু অন্য কিছু হলে? দ্বিতীয় রাতের ঘটনায় কেউ একজন যেন কাঠের পা নিয়ে খটখট করে দোতলায় উঠে আসছিল। কে আসছিল? যে সেদিন জানলা ভেঙে ঘরে ঢুকবার চেষ্টা করছিল, সেই কি? যে আসছিল সে যে আমার মুখোমুখি দাঁড়াতে চায় না, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু কেন? আমাকে তার কিসের দরকার? এ কথা মনে হতেই ভয়ে আমার চুলগুলো খাড়া হয়ে ওঠে। পরের দিন সকালেই নিচের ঘরের সামনে গিয়ে দেখি দরজা তেমনই শেকল তোলাই রয়েছে, কিন্তু খিড়কির দরজাটা খোলা। আশ্চর্য, কে খুলল দরজাটা? পেছনের দরজা তো বন্ধই থাকে। আমি তখনই বেরিয়ে পড়লাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে চলে গেলাম। হঠাৎ নজরে পড়ল বালির উপরে পায়ের চিহ্ন। সে পদচিহ্ন পূর্ণবয়স্ক মানুষের নয়, কোনো বালকেরও নয়। 1 বিঘতেরও কম লম্বা, কিন্তু বেশ গভীর। গভীরতা দেখে বোঝা যায় যার পায়ের চিহ্ন সে ওজনে ভারী। তাছাড়া লক্ষ্য করলাম আঙুলগুলো অস্বাভাবিক ফাঁক ফাঁক, হাড়গুলো তুলনায় সরু। আমি সেই পদচিহ্ন অনুসরণ করে চললাম শালবনের দিকে, কিন্তু জঙ্গলের মধ্যে বেশি দূর চিহ্নগুলি খুঁজে পেলাম না। ফিরে আসবো ভাবছি, হঠাৎ জঙ্গলের একপাশে 5-6টা বাদুর মরে পড়ে আছে দেখলাম। সবকটাই খণ্ড বিখণ্ড। এতগুলো বাদুর একসঙ্গে কি করে মরল, আর কেই বা সেগুলোকে অমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তা বোধগম্য হল না। পরিষ্কার বোধগম্য না হলেও কেমন একটা সন্দেহ মনের মধ্যে খচখচ করতে লাগল। যিনি একদিন আমার জানলা ভাঙতে গিয়েছিলেন কিংবা গভীর রাতে সিঁড়ি দিয়ে উঠতে চেষ্টা করেছিলেন, সেই বামন দেবতাটির কাজ নয় তো? ভাবতেও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এতদিন নির্জন বাড়িতে একা একা বেশ ছিলাম। কি কুক্ষণে জলেশ্বর এসে আমার মাথায় মরণ খেলার নেশা ঢুকিয়ে দিয়ে গেল। বাড়ি ফিরেই শেকলবন্ধ দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজা খুলতে সাহস হলো না। জানলাটা একটু ফাঁক করে দেখলাম তিনি খড়ের বিছানায় দিব্যি শান্তভাবে শায়িত রয়েছেন। কদিন পর, সেটা ছিল বোধহয় রবিবার, আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে বাজারের দিকে যেতে যে ফ্যাকরা রাস্তাটা একটা বাঁক খেয়ে শালবনের দিকে গেছে, সেই মোড়ে পৌঁছতেই দেখলাম লোকের জটলা। সবারই মুখে চোখে আতঙ্কের ছাপ। ভাবলাম সাত সকালে কি এমন ঘটল। একে ওকে জিজ্ঞেস করে যা জানলাম তা রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। গত রাতে একজন লোক শালবনের পাশ দিয়ে মরা নিয়ে কবরখানার দিকে যাচ্ছিল। সব বাহিরা আগে আগে চলছিল, পিছনে জনা তিনেক। তাদের হাতে লণ্ঠন, শাবল, কোদাল। হঠাৎ তারা নাকি দেখে মানুষের মতো একটা জীব, প্রায় কঙ্কালসার, তাদের পথ আগলে দাঁড়ালো। আমার বুকটা কেঁপে উঠল। কোনো রকমে একজনকে জিজ্ঞেস করলাম, লোকটা লম্বায় চওড়ায় কিরকম? সেও অদ্ভুত মশাই, এই আমার কোমর পর্যন্ত। শুনে আমি ঢোক গিললাম। তারপর তার চোখ দুটো চিকচিক করে জ্বলছিল। হঠাৎ অন্ধকারে শালবনের মধ্যে ওই রকম একটা বীভৎস মূর্তি দেখে সকলে চিৎকার করে উঠেছিল। অদ্ভুত জীবটা অমনি লাফ দিয়ে মরার মাচায় উঠে মরাটা টেনে নিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সবাই সচক্ষে দেখেছে মশাই। তারপর সব যাত্রীরা তো পিশাচ পিশাচ বলে ভয়ে ছুটে পালিয়ে গেল। আমি একরকম হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আজ সন্ধ্যাবেলায় মরাটা ছিন্ন ভিন্ন অবস্থায় শালবনের ধারে পাওয়া গেছে। পুলিশ জায়গাটা ঘিরে আছে, যান একবার দেখে আসুন।
উত্তর না দিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বুঝতে পারলাম শাস্ত্রর নিয়ম ঠিকমতো না মেনে সব সাধনার বদলে কঙ্কাল সাধনা করতে গিয়ে এই অদ্ভুত জীবের সৃষ্টি করে ফেলেছি। শুধু অদ্ভুত জীবই নয়, ওটা আবার ভয়ঙ্কর মাংসাশী হয়ে উঠেছে। ও যে এখন কতজনের সর্বনাশ করবে তার ঠিক নেই। আমিও নিস্তার পাব না। বাড়ি পৌঁছেই আমি নিচের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা বন্ধই আছে। জানলা ফাঁক করে দেখলাম বামন বাবাজি তার কঙ্কালখানি নিয়ে শান্তভাবে পড়ে আছেন। বুঝলাম সারা রাত ঘুরে শেষে এই ঘরেই এসে একটু বিশ্রাম নেন। এই ঘরটা যেন ওনার নিজের হয়ে গেছে। সেদিন সকালবেলায় পাড়ার মুদির দোকান থেকে চাল ডাল কিনতে গেলাম। দেখি কয়েকজন বসে গম্ভীরভাবে কি নিয়ে আলোচনা করছে। আমায় দেখে মুদির দোকানের মালিক রাজেন ঘোষ বলল, এই যে মল্লিক মশাই, খবর সব শুনেছেন তো? বুঝতে পারলাম না কি বলতে চাইছে। তবু না বোঝার ভান করে বললাম, কি খবর? সে কি মশাই, গোটা গায়ে হইচই পড়ে গেছে, লোকে ভয়ে কাঁপছে, আর আপনি কিছুই জানেন না? আমতা আমতা করে বললাম, ও হ্যাঁ, শুনেছি বটে, কোথা থেকে একটা পিশাচ দেখা দিয়েছে। শুধু পিশাচ? ওটা না পুরোপুরি পিশাচ, না ব্রহ্মদৈত্যী, না ভূত। পশু পাখি জীবজন্তু যা পাচ্ছে তাই খাচ্ছে, এমনকি মরা পর্যন্ত। এবার জ্যান্ত মানুষ ধরে ধরে খাবে। আমি চুপ করে শুনে গেলাম। বেশি কথা বলতে সাহস পেলাম না। কিন্তু মারাত্মক খবরটা দিল রেশনের দোকানের কমল গড়াই। তিনি বলল, তার স্ত্রী নাকি অনেক রাতে আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখেছিল সির্ফ হাত দুয়েক লম্বা একটা জ্যান্ত কঙ্কালকে। মাথাটা তার ইয়া বড়। আশ্চর্য হয়ে বললাম, আমার বাড়ির কাছে? হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। চাল ডাল কিনে চুপচাপ বাড়ি চলে এলাম। একদিন বিকেলে আকাশ ছেয়ে মেঘ করেছে। সেই সঙ্গে শুরু হলো ঝড়। জানলা বন্ধ করতে গিয়ে দেখি ছাদের আলসেতে আমার কাপড় শুকাতে দিয়েছিলাম, সেটা উড়ে যাচ্ছে। কি আশ্চর্য, আমি কাপড়টা গিঁট বেঁধে দিইনি। কাপড়টা দিব্যি বাতাসে ঢেউ খেলে উড়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিচে নেমে কাপড়টা উদ্ধার করতে ছুটলাম। কাপড়টা গিয়ে একটা আম গাছের ডালে আটকে গেল। কোনো রকমে ডিঙি মেরে একটা কঞ্চির সাহায্যে ওটা পেরে নিলাম। প্রচণ্ড ঝড়ের মধ্যে বাড়ি ফিরে দোতলায় উঠতে যাচ্ছি। খট খট শব্দ। তাড়াতাড়ি থামের আড়ালে লুকুলুম। দেখলাম কঙ্কালটা সিঁড়ি দিয়ে নেমে আসছে। ভাগ্যে আমি উপরে ছিলাম না। অদ্ভুত আকৃতির কঙ্কালটা তার দেহটা টানতে টানতে আর বিরাট মাথাটা নাড়তে নাড়তে নির্দিষ্ট ঘরের দিকে চলে গেল। হয়তো এবার ও নিজেই শিকল খুলে ঘরে ঢুকবে। ও তাহলে দোতলাতে উঠতে আরম্ভ করেছে। এইটে আরো ভয়ের ব্যাপার। ও আমাকে খুঁজছে। কেন? নিশ্চয়ই আমার সঙ্গে গল্প করার জন্য নয়। আমার হাত পা হিম হয়ে গেল। এরপর একা বাড়িতে এই মূর্তিমার আতঙ্কটির সঙ্গে থাকব কি করে? না থেকেই বা যাব কোথায়? চিরকালই তো আমি লোকালয় থেকে দূরে থেকেছি। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, কঙ্কালটা এমন হিংস্র হয়ে উঠল কেন? এর পেছনে কি কোনো ইতিহাস আছে? যার কাছ থেকে এটা কিনেছিলাম সে বলেছিল এটা নাকি এককালের সাংঘাতিক বামন দৌলত খাঁর কঙ্কাল। সে কতকাল আগের? কি এমন সাংঘাতিক কাজ করেছিল দৌলত খাঁ? ভাবলাম ওর ইতিহাস আমার জানতেই হবে, আর এটা জানতে পারে সেই ব্যবসায়ীটি। সেই দিনই আমি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে অনেক দূরে এক অখ্যাত গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী। এদিনও সে পরনে লুঙ্গি জড়িয়ে একজনের সঙ্গে বাড়ি মেরামতের খরচ খরচার হিসেব কষছিল। আমাকে চিনতে পারিনি। একটু বসতে বলে লোকটির সঙ্গে কথাবার্তা শেষ করে আমার দিকে তাকালো। বলুন স্যার। আমার পরিচয় দেবার পর ও মনে করতে পারল। সঙ্গে সঙ্গে গলার স্বর বদলে ফিসফিস করে বলল,
জিনিসটা ভালোই দিয়েছিলাম, কি বলুন? আপনার ডাক্তারি শেখা হচ্ছে তো? প্রকৃত ঘটনা চেপে গিয়ে বললাম, এ তো সাংঘাতিক জিনিস ভাই, ওটা মাঝে মাঝে নড়ছে। ইদ্রিস আলী চমকে উঠল। বলেন কি? বললাম, হ্যাঁ সত্যি, নইলে এত দূর ছুটে আসবো কেন? ইদ্রিস অবাক হয়ে বললে, কিন্তু আমার কাছে এতদিন ছিল, কখনো তো নড়তে দেখিনি। তারপর বলল, যাই হোক, সাবধান, ওটা শুনেছি দৌলত খাঁর কঙ্কাল। সাংঘাতিক বামন ছিল, কত যে খুন করেছিল তার হিসেব নেই। ওটা কিন্তু আর ফেরত নিতে পারবো না। আমি বললাম, ফেরত দেবার কথা ভাবছি না। আমি এসেছিলাম ওই দৌলত খাঁর কথা জানতে। খুব কৌতূহল হচ্ছে। আপনি কি কিছু জানাতে পারেন? ইদ্রিস আলী বলল, ওই যতটুকু বললাম তার চেয়ে বেশি জানি না। জানবার ইচ্ছেও নেই। আমি গোপন ব্যবসা করি এই পর্যন্ত। তাছাড়া দৌলত খাঁর ব্যাপার তো বহুকাল আগের। আমি বললাম, ওর সম্বন্ধে আর কেউ বলতে পারেন কি? ইদ্রিস একটু ভেবে বলল, যার কাছ থেকে এটা পেয়েছিলাম হয়তো একমাত্র সেই বলতে পারে। তার ঠিকানাটা আমায় দেবেন? এই বলেই 5টা 100 টাকার নোট ওর হাতে গুজে দিলাম। ইদ্রিস যে খুশি হলো তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর 5ম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।